আমরা চলে যাবো একটা ইমেইলে, এবং সেই ইমেইলটা আমি জানি না কতটা ভয় লাগবে আপনার কাছে, বেশ অদ্ভুত আছে জানি না, বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বলেই আমি সেই ইমেলটা সিলেক্ট করছি এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই করছি। ইমেলটিতে লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শাহিদ। আমি চট্টগ্রাম থাকার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই মেইল করলাম। আমি ভূত ফিল্মের একজন নিয়মিত ভক্ত, আমি সবসময় ডাউনলোড করে ভূত ফিল্ম শুনি। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কথা না বাড়িয়ে ঘটনা চাই। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটা 2008 সালের। আমি চট্টগ্রামে থাকি, কিন্তু আমার বাণিজ্যের কারণে আমাকে প্রায় ঢাকা যেতে হয়। বলে রাখা ভালো, আমি একজন নাইট লাভার। রাত জেগে গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাওয়া ছিল আমার হবি, খুব এনজয় করতাম। একদিন ব্যবসার কাজে ঢাকা যাওয়ার সময় আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গাড়িতে রওনা হলাম। সময় ছিল রাত 12টা। যেহেতু আমি প্রায় গাড়ি নিয়ে ঢাকা যাওয়া আসা করি, তাই হাইওয়ে আমার কাছে মুখস্থ ছিল বলতে পারেন। আমি গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল রোড যখন পৌঁছাই, তখন সময় রাত 3টা হবে। টোল দিয়ে দ্বিতীয় সেকেন্ড ওয়ে বা লেন শুরু হলো। গাড়িতে আছি এবং গাড়িতে এসি অন ছিল, তাই আমার একটু তন্দ্রা ভাব আসছিল। তাই আমি গাড়ির কাজ নামিয়ে গাড়ি চালানো শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম একটা অ্যাম্বুলেন্স আমার গাড়িকে হর্ন দিচ্ছে সাইড দেওয়ার জন্য। আমিও অ্যাম্বুলেন্স দেখে তাড়াতাড়ি সাইড দিলাম। আমি যখন গাড়িটাকে সাইড দিচ্ছিলাম তখন আমার গাড়ির স্পিড ছিল 90-এর কাছাকাছি। বুঝলাম হয়তো লাশের গাড়ি, তাই দ্রুত গতিতে চালাচ্ছে। গাড়িটা যখন আমাকে ওভারটেক করে চলে গেল, আমি গাড়িটার পিছনে কোনো নাম্বার প্লেট দেখতে পেলাম না। গাড়িটা ছিল হাফ সাদা হাফ লাল রঙের, মোটামুটি পুরাতন মডেলের একটা গাড়ি বললে চলে। আমি মনে মনে চিন্তা করছিলাম, এই গাড়ি এত স্পিডে কিভাবে চলছে। গাড়িটা আমার গাড়িকে ওভারটেক করার সময় করার 1 মিনিটে আমার সামনে থেকেই নাই হয়ে গেল। আমি ভাবলাম স্পিডে চালাচ্ছে বলেই হয়তো আগে চলে গেছে, কিন্তু এটা চিন্তা করতে না করতেই অ্যাম্বুলেন্সটা ঠিক বিপরীত দিক থেকে আমার গাড়ির দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। আমি মারাত্মক ভ্যাবা চাকা খেয়ে গাড়িটা কিভাবে বাম সাইডে নিলাম, কিভাবে ব্রেক করে গাড়িটা দাঁড় করালাম আমি বলতে পারবো না। খালি বুঝলাম গাড়িটা খুব স্পিডের ভুল ওয়েতে উল্টো আবার কুমিল্লার দিকে চলে গেল। আমি মাথায় আনতে পারছিলাম না যে দুটো ওয়ে থাকতে গাড়িটা এইভাবে ভুল ওয়েতে কেন এত জোরে চালিয়ে গেল। আমি এই কথাটার মিনিং বুঝিনি। আচ্ছা যাই হোক, তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন মনে করে আবার গাড়ি চালানো শুরু করলাম। মেঘনা ব্রিজ যখন আমি পার হলাম, এবং মেঘনা ব্রিজ পার হতেই একটা বড় মোড় পড়ে, এবং সেই মোড়টা পেরোলে একটা টঙের দোকান চোখে পড়লো। গাড়িটা দাঁড় করিয়েই 1 কাপ চা পান করলাম আর চিন্তা করতে লাগলাম অ্যাম্বুলেন্সের কথা। আবার গাড়ি চালানো শুরু করলাম। টার্গেট ছিল ভোর হওয়ার আগেই যাত্রাবাড়ি ক্রস করতে হবে, নইলে জ্যামে পড়ে যাবো, এটাই মাথায় কাজ করছিল। এমন সময় আবার পেছন থেকে হর্নের আওয়াজ। আমি লুকিং গ্লাসে তাকাতেই আমার বুকটা আবার ধরফর করে উঠলো। আবার সেই অ্যাম্বুলেন্স সাইড দেওয়ার জন্য হর্ন দিচ্ছে। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, সাইড দেওয়ার জন্য গাড়ি বাম সাইডে নিলাম, দেখি অ্যাম্বুলেন্স ও আমার গাড়ি বাম সাইডে চলে গেল। ওভারটেক করছে না আর নন স্টপ হর্ন দিয়ে যাচ্ছে। সাইড দেওয়ার পরও ওভারটেক করছে না। এমন যেন সব উল্টা পাল্টা মনে হচ্ছিল। কি করব চিন্তা করতেই জোরে ব্রেক চেপে ধরলাম। গাড়ি দাঁড়িয়ে গেল। আমার পেছনে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে গেল। আমি পেছনে তাকিয়ে গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সের দিকে ওই রকম চিন্তা করতেই গাড়িটা জোরে টান দিয়ে সামনে চলে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, আমি কি ডাকাতের কবলে পড়তে যাচ্ছি? আশেপাশে গাড়ি মানুষ কিছু চোখে পড়ছে না। কিছুক্ষণ বসে থাকার পর চিন্তা করলাম, আবার গাড়ি চালিয়ে সামনে আগাই। এগোতে থাকলাম। 5 মিনিট গাড়ি চালানোর পর আবার সামনে অ্যাম্বুলেন্সটা। আমার গাড়ি দেখার পর অ্যাম্বুলেন্সটা স্পিড কমে আসতে লাগলো। আমি হর্ন দিয়ে সাইড খুঁজছিলাম, কিন্তু সাইড দিচ্ছে না। এইভাবে মিনিট 3 একই রকম চলার পর অ্যাম্বুলেন্সটা সাইড দিল। আমি ওভারটেক করে সামনে চলে গেলাম। সামনে গিয়ে পিছনে তাকাতে দেখলাম অ্যাম্বুলেন্সটা রোডের বাম সাইডে ফসলের ক্ষেতের দিকে গাড়িটা নামিয়ে দিল। আমি গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে দৌড়ে পিছনে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট মানুষগুলোর কি অবস্থা দেখার জন্য গেলাম। ওখানে গিয়ে যা দেখি আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। গিয়ে দেখি ওখানে কিছু নেই। আমি ওখানে একা দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, এটা নর্মাল কিছু না। জোরে দৌড় দিয়ে গাড়িতে উঠলাম আর যত জোরে পারি তত জোরে গাড়ি চালাতে থাকলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স আবার আমার গাড়ি ফলো করা শুরু করছে। আমি যত জোরে পারি গাড়ি চালাতে থাকলাম, আল্লাহকে ডাকতে থাকলাম। এইভাবে কতখানি গাড়ি চালিয়েছি জানি না। হঠাৎ আজানের শব্দ শুনতে পেলাম। আজান শোনার পর গাড়ির চাকা বাস্ট হওয়ার মতো শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সটিও নেই।
নিজের মাঝে প্রাণ ফিরে পেলাম। মনে হলো সামনে মসজিদ দেখে গাড়ি দাঁড় করিয়ে ফজরের নামাজ আদায় করলাম। আর ওই মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটনাটা শেয়ার করলাম। উনি আমাকে জানালেন, অনেক সময় যারা আমার মতো একা ড্রাইভ করে তারা এরকম ঘটনার মাঝে পড়ে। কারণ কয়েক বছর আগে এরকম একটি গাড়ির কারণে এরকম একটি অ্যাম্বুলেন্সের রোগী সহ পুরো অ্যাম্বুলেন্স থাকা সবাই খাদে পড়ে মারা যায়। এরপর থেকে অ্যাম্বুলেন্সটা অনেকের চোখে পড়েছে। তিনি আমাকে একটু বিশ্রাম নিয়ে ঢাকায় রওনা দিতে বললেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বাংলা টাইপ করতে কোনো ভুল হলে তারপর তিনি ছেলে লিখেছেন, ক্ষমা চেয়েছেন। যাই হোক, আপনি চিন্তা করতে পারেন যে একটা হাইওয়েতে কোনো একটা সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট ঠিক না, মানে একটা গাড়ির কারণে অ্যাক্সিডেন্টে অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়েছিল। তারপর থেকে সেই অ্যাম্বুলেন্সের সবাই তো মারা গেছে, সেই অ্যাম্বুলেন্সের অস্তিত্ব আছে কিনা কে জানে। সেই অ্যাম্বুলেন্সটা তারা করে ফিরছে। যারা চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন, যারা রাস্তায় আছেন, তারা যদি এখন এই মুহূর্তে যদি একা গাড়িতে থাকে বা ড্রাইভ করে আসেন, আর যদি মনে হয় যে কোনো একটা অ্যাম্বুলেন্স আপনাকে হঠাৎ করে ফলো করা শুরু করছে, যে অ্যাম্বুলেন্সের কোনো অস্তিত্বই নেই, ব্যাপারটা চিন্তা করে দেখবেন কি অদ্ভুত লাগে। এবং আপনিও কোনো না কোনো সময় হয়তো এইরকম কোনো একটা গাড়ি বা কোনো একটা বাসের সন্ধান পেয়ে যেতে পারেন, যেই ট্রান্সপোর্টের বা যেই গাড়িটার ভেতরে সবাই মারা গিয়েছে এবং সেই গাড়িটা এখনো তাড়া করে ফিরছে প্রতিশোধ নেবার জন্য। এটি ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি। চলে যাচ্ছি ইমেইলে। তো লিখেছেন যেভাবে, আমি সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আজ আমার জীবনের এক অভিশপ্ত রাতের কথা শেয়ার করব আপনার সাথে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম কুমু। ঘটনাটি ঘটে 2016 সালের অগাস্ট মাসে। দিন তারিখ আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে দিনটা ছিল শুক্রবার। আমি বগুড়া গিয়েছিলাম বাবার সাথে। আমার বাবার পরিচিত এক আঙ্কেলের বাড়িতে উঠি। সেখান থেকে আমাদের বড় ফুপির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় আমাদেরকে সেদিন রাতে ওই আঙ্কেলের বাড়িতেই থেকে যেতে হয়। বলতে রাখা ভালো যে আন্টি মারা গেছেন 1 বছর হলো। বাড়িতে শুধু আঙ্কেল এবং তার একমাত্র মেয়ে আনিকা। আপুর সঙ্গে একদিন আমার বেশ ভালোই পরিচয় হয়ে যায়। রাতের বেলা বাবা আর আঙ্কেল এক ঘরে ঘুমোয়, আর আমাকে ঘুমাতে দেয় আনিকা আপুর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আনিকা আপু আমার সঙ্গে ঘুমোতে বেশ ইতস্তত করছিল। একবার তো বলল যে ড্রয়িং রুমে ঘুমাবে, কিন্তু আঙ্কেল বলাতে রাজি হয় আমার সাথে ঘুমাতে। ঘুমানোর সময় লাইট অফ করে সেই আপুটা কিছু অদ্ভুত কথা বলে আমাকে। আপুটা বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, আর যদি মাঝরাতে ঘুম ভেঙে কিছু দেখতে পাও তাহলে ভয় পেও না, প্লিজ চুপচাপ ঘুমিয়ে পড়ো, এবং চুপচাপ ঘুমিয়ে পড়ো, ভয় পেলেই মুশকিল। একটা অদ্ভুত অনুরোধ, কিন্তু কথাগুলো হাসতে হাসতেই বলছিল সে। কাজেই আমি গুরুত্ব দেইনি একদমই। তবে সে একটা কথা বারবার বলছিল, ভয় পেলেই মুশকিল, ভয় পেলেই মুশকিল। আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম, বিধায় তাড়াতাড়ি ঘুম এসে যায়। হঠাৎ সত্যি সত্যি মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম। মোবাইলে দেখলাম রাত 12:34 বাজে। বাম দিকে ফিরে শুতে যাব এমন সময় দেখি আনিকা আপু বিছানায় উঠে বসে আছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাঁচের জানালা দিয়ে আসা হালকা আলোতে দেখা যাচ্ছে আনিকা আপু বসে বসে একবার সামনে একবার পেছনের দিকে ঝুঁকছে। সাধক ঋষিরা মন্ত্র জপ করার সময় যেমন ভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে, অনেকটা সেরকম। আমি তখন একটু ভয় পেতে শুরু করেছি, তবু সাহস করে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, আনিকা আপু। সে আমার দিকে তাকাতেই আমি চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যাই। তার চোখ দুটো রক্তিম বর্ণের, চেহারা ছিল ফ্যাকাশে, আর সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি খাট থেকে পড়ে যাওয়ার পর আনিকা আপুরূপী ভয়ঙ্কর মূর্তিটি বিছানা থেকে নেমে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি মেঝের সঙ্গে ঘেঁষে পেছনে সরতে থাকি। একসময় দেয়ালের সঙ্গে পিঠ থেকে যায়, আর সেই মূর্তিটি আমার সামনে এসে আমার মুখোমুখি হয়ে বসে। আমি সেই মুহূর্তে চিৎকার করে জ্ঞান হারাই। ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু হলো না। আমার জ্ঞান ফিরল তখন রাত। দেখলাম ঘরে আলো চলছে। আনিকা আপু বেশ স্বাভাবিকভাবে পানির গ্লাস হাতে আমার পাশে বসে আছে, কিন্তু আশেপাশে বাবা কিংবা আঙ্কেল কাউকে দেখতে পেলাম না। অথচ আমি যেভাবে চিৎকার করেছিলাম তাতে তাদের ঘুম ভেঙে যাবার কথা এবং এই ঘরে চলে আসার কথা। আমি বেশ ভালোই বুঝতে পারলাম যে এই ঘরে যা কিছু ঘটছে তার কিছুই তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি উঠে বসলাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার পাশে যে আনিকা আপু বসেছিল সে ছাড়াও আরেকজন আনিকা আপু আমার থেকে কিছুটা দূরে মেঝেতে পড়ে আছে। তার নাক থেকে রক্ত পড়ছে, আর তাকে ঘিরে বসে রয়েছে আরো 3 জন একই রকম দেখতে আনিকা আপু।
এটা দেখে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসি আর বাইরে থেকে দরজাটা লক করে দিই। তখনই ঘরের ভেতর থেকে দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আমি দরজার বাইরে আবার জ্ঞান হারাই। এরপর যখন জ্ঞান ফেরে তখন যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে আনিকা আপু আর নেই। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন গত রাতে কি হয়েছিল। আমি ভেবেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আঙ্কেল আমার সব কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, আনিকা আপু নাকি প্রায় তাকে বলতো মধ্যরাতে সে নিজের মতো অন্য কাউকে দেখতে পায়, কিন্তু এতদিন তিনি কিছু বিশ্বাস করতেন না। আনিকা আপু যেভাবে মারা গেছে এই ঘটনার প্রায় 1 বছর আগে আনিকা আপুর মা একইভাবে মারা যান। এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। সবাই অনেকবার বলা সত্ত্বেও আঙ্কেল ওই বাড়ি ছাড়তে রাজি হননি। কিছুদিন আগে আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আঙ্কেল এখন মাঝে মাঝে একা একা কথা বলেন। অনেকে বলে ওদের ওপর কালো জাদু করা হয়েছে, তবে আসল সত্যিটা আমি আজও জানি না। কিসমত তারা কুমু রাজশাহী থেকে লিখেছেন ঘটনাটি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে একটা মানুষ হয়তো আরেকটা মানুষ, মানে এরকম ঘটনা ঘটেছে কিন্তু একই রুমের মধ্যে থাকতে গিয়ে ভয় পেয়েছেন। একটা মানুষ হয়তো দুটো মানুষ হয়ে গেছে, সেরকমও হয়তো শুনে থাকতে পারেন আপনারা। বা আপনি একজনের সঙ্গে থাকতে গিয়েছেন, তাকে অনেকগুলো তাকে আপনি সামনে দেখলেন, সেটাও কিন্তু ভয়ের অংশ না। ভয়ের অংশটা আরো পরে, যেটা উনি লিখেছেন এক লাইনে, এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। প্রবলেমটা এখানে, এই যে ঘটনাটা, এই ঘটনায় যার সাথে উনি থাকতে গিয়েছিলেন তিনি মারা যান। আপনি মানে ভয়ও পেলেন এবং যাকে নিয়ে ভয় পেলেন তিনি মারাও গেলেন। আপনি কিন্তু সেই ঘটনাটা অংশ হয়ে গেলেন এবং আজীবন আপনি এই ঘটনাটা লুপে পড়ে যাবেন। আপনি এখান থেকে বেরোতে পারবেন না। কিন্তু বারবার ঘুরে ফিরে মনে হবে অনেক কিছু, এবং মনে হতে পারে যে আমি হয়তো বাঁচাতে পারতাম, মনে হতে পারে যে আমার কি কিছুই করার ছিল না, এরকম অনেক কিছুই হয়তো মনে হতে পারে। কুমু সেগুলো লেখেননি, কিন্তু কুমুর মনের অবস্থা বসে আছে এই ঘটনার ওই একটি লাইনেই। এবং আমি আশা করবো যে আপনারা মানে কুমু ভালো থাকবেন, এন্ড এইরকম ঘটনা যেন কারোর সাথে আর কখনো কোনোদিন না ঘটে। আপনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। এটা আমার দাদু ও ঘটনাটা চরম সত্য। এটা আমার দাদু ও জব্বার দাদুর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। ঘটনাটি একটি ভয়ঙ্কর বিলকে নিয়ে। বিলটির নাম পাটবিলা। এখান থেকে প্রায় 34 বছর আগের ঘটনা। বিলটিতে পাট ছাড়া অন্য কোনো ফসল ফলানো যেত না, তাই বিলটি পাটবিলা নামে প্রকাশ পায় বা পরিচিতি পায়। এই বিলের পাশে ভয়ঙ্কর বিশাল জঙ্গল। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকতো, ভয়ে কেউ একা যেতে পারতো না। জঙ্গলের ভেতরে একটি বড় পুকুর। পুকুরের চারিপাশে বিশাল বড় বড় কড়ই, গাব, বুনো কাঁঠাল, বাঁশ ঝাড় আর বিভিন্ন অপরিচিত গাছে ভর্তি। পুকুরটি পুরাতন পুকুর নামে পরিচিত। তো এই জঙ্গলে দিনের বেলায়ও, বিশেষ করে ঠিক দুপুর, বিভিন্ন ভয়ঙ্কর চোখ ধাঁধানো কিছু ঘটনা ঘটে। হঠাৎ হঠাৎ ঝড় নেয়, তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মরমর করে। ঝড় নাই, তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মরমর করে বিকট শব্দে ভেঙে যাচ্ছে, কিন্তু লোকজন গিয়ে একটি ডাল ভাঙা বা কোনো চিহ্ন খুঁজে পায় না। আবার কোন কোন সময় জঙ্গলের ভেতর থেকে শুকরের গোঙানির আওয়াজ শোনা যায়। পুরো জঙ্গল মিলে শব্দ ভেসে বেড়ায়। দাদুরা বলে এটা নাকি সৌরাকালী। সৌরাকালী হচ্ছে কালী শুকরের রূপ ধারণ করে, ধরে থাকে। এবং বিলে সন্ধেবেলা একা একা কেউ মাছ ধরতে চায় না। এবং একদিন জাব্বার নামের একটা ছেলে, যার বয়স 17 থেকে 18 হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঠিক এই সময় ছেলেটি জাল নিয়ে একা বেরিয়ে পড়লো। ছেলেটির মা এক সময় একা যেতে মানা করেছিল, তবুও বাধা ঠেলে জাল ফেলতে বিলে আসে। প্রত্যেক দিন বিলে 2-3 জন লোক দেখাই যায়, সেদিন কেউ নেই। জাল ফেলতে ফেলতে সন্ধ্যা ঘনিয়ে যায়। বিলের তলাতে বড় কচুরি পানায় ভরা। এমন সময় হঠাৎ এক করে ওর কানে বাজে কিছু আওয়াজ, এবং কচুরি পানা থেকে সেটা আসে, কিছু একটা গোঙাচ্ছে। তখন আর সেই মানে সুরকালী কথা, মানে সুরের যে গোঙানির কথা, সেটা মনে পড়ে যায়। তখন জব্বারের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল এবং গোঙানোর শব্দ তার পিছু ছাড়লো না। আর দেখা যাচ্ছিল যে মানে সেটা কি ভয়ঙ্কর ভাবে গোঙাচ্ছে। বিলের আশেপাশে কোনো বসতি নেই। বিলের তলা থেকে জব্বারের বাড়ি হাফ কিলোর অতি সামান্য কিছু কম হবে। জব্বার দৌড়াচ্ছে আর চিৎকার করছে। বাড়ির কাছে আসতে তার মা জব্বারের চিৎকার শুনে বেরিয়ে আসে। জব্বার তার মায়ের কাছে এসে কাঁদে, মানে কাঁদতে থাকে, এবং মা তাকে হাজার প্রশ্ন করে, কিন্তু কোনো কথা সে বলতে পারে না, শুধু কেঁদে যাচ্ছে। তারপর প্রচন্ড কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। 2-3টে লেপ দিয়েও সেই কাঁপুনি থামানো যায় না। সেখানে তার মা তাকে কবিরাজ দেখিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ গলায় ঝুলিয়ে দেয়। কোনো কোনো দিন রাতের বেলায় বিলে বিভিন্ন রকমের রঙের আলোর সমাহার দেখা যায়। প্রথমে একটি আলো, সেখান থেকে 3টি, তারপরে 5টি, 7টি, এরকম ভাবে আলো বাড়তে থাকে। হঠাৎ করে সমস্ত আলো নিভে যায়। হঠাৎ করে আবার আলো চলে ওঠে। তখন বিলের পাশে, আবার ও পাশে, আবার বিলের ও পাশে, আবার সেই জঙ্গলে আলোগুলো সেকেন্ডের মধ্যে জায়গা পরিবর্তন করে। আবার দেখা যায় একটু সাহসী রাতের বেলায় তারা দেখছেন একটি কেরোসিনের বাতি মাটির পাতিলের ভেতর রেখে কুচ নিয়ে মাছ ধরতে আসেন তারা।
বিশেষ করে দাদু সমবয়সী ফয়েজ দাদু আর সিরাজ দাদু দুজনে মিলে কুচ দিয়ে নিয়ে বেরিয়ে পড়তেন। কুচ হলো গ্রামের মানুষের আদি মাছ মারার বাঁশের তৈরি হাতিয়ার। তারা মাছ মারার সময় বিভিন্ন রকমের অদ্ভুত জিনিস তাদের নজরে পড়তো। বিশাল বড় ষাঁড় ফোঁস ফোঁস আওয়াজ করে লেজ নেড়ে চলে চলে জোরে জোরে চারা মানে জোরে জোরে পাট খা মানে জোরে জোরে শব্দ করে আর পাট খায়, কিন্তু সকালে দেখলে একটি পাট খাওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। গাছ যেমন ছিল তেমনই আছে। আবার কোনো কোনো দিন মাছ মেরে যাওয়ার সময় বিশাল বড় পুকুর প্রায় ছোট মানে প্রায় ছোট একটা গরুর সমান কিছু একটা হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে এরকম দেখা যায়। ফয়েজ দাদুরা চুপ করে থাকে, আবার অবাক দৃষ্টিতে দেখে, একটু কথা বলে না, যদিও যদিও মানে সেটা তাদের আক্রমণ করে। চুপটি করে বসে তারা আল্লাহকে ডাকে। ফয়জাতুর বাড়িতে যেতে হলে সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। যাওয়ার সময় জঙ্গলের ভেতর থেকে ছুটে আসা ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। মাঝে মাঝে সেই কান্না শোনা যায়, শুনে মনে হয় 2 মাসের বাচ্চাকে কি যেন ধরে একাধারে মানে ধরে রেখেছে এবং একাধারে সেই বাচ্চাটি কেঁদে চলছে। কখনো বা ছাগল অথবা ভেড়া তাদের মানে গলার আওয়াজ পাওয়া যায়, ডাক শোনা যায় তাদের এই জঙ্গলের ভেতর থেকে। এসব অদ্ভুত ঘটনা সেই বিল ও জঙ্গলে ঘটতো। আর অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। সব ঘটনা বলা সম্ভব হলো না। সেই বিল এখনো আছে, সেই পুকুর এখনো আছে, যার পানি কখনো শুকায় না। মান্দার কোন শ্রোতা আমার এই ঘটনা যদি শুনে থাকেন, যদি জেনে থাকেন বিল ও পুরনো পুকুর সম্পর্কে, তাহলে তিনি নিশ্চয়ই জানবেন। আশা করি তিনিও একমত হবেন। আমার এই ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই মান্দার বিল নিয়ে আমি আসলে আপনার লেখাটা যে লেখাটা আসলে পড়ার পরে আমি সবসময় জন্য বলছি একবার রিভাইজ করে ফেলতে পারলে খুব ভালো। অনেক সময় লাইনের এলোমেলো থাকে। তো যাই হোক, যারা মান্দার বিল সম্পর্কে জানেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি সত্যিই জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সব মানে পুরোটা বা আরো যে সমস্ত ঘটনায় বিলে ঘটে বা আপনি যদি কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করে থাকেন সেটা আমাদের জানাবেন। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হাই রাসেল ভাই, আমি শামুল ইসলাম, বাড়ি সামান্তা, মহেশপুর, ঝিনাইদহ। বাহ, এখন আবার আমরা যাচ্ছি খুলনার দিকে। আশা করছি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো বলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনারা পড়ে শোনান। এখন আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি রুস্তমের ভাইয়ের কাছে শোনা, যার বাড়ি আমাদের বাড়ির পাশে। 22 বছর আগে রুস্তম বিবাহ করেছে। 2 বছরের মধ্যে তার একটা কন্যা সন্তান হয়। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর একদিন গ্রামের মানুষের সাথে সে মাছ ধরতে যায়। ঘটনা শুরু এখন। আমি আবার বলছি, যারা গ্রামের ঘটনা বারবার করে আমাদের শুনতে চান, আপনাদের অনেকেরই অভিযোগ শহরে ঘটনা নাকি আপনাদের একদমই ভালো লাগে না, শুধু গ্রামের ঘটনাই ভালো লাগে। আমি আপনাদের জন্য পরপর 2টো ঘটনা কিন্তু বলছি। কিন্তু আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রামের ঘটনা কিন্তু অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো থাকে। তারপর মানে কেন আমি জানি না। যাই হোক, আমাদের সাথে সব রকম ঘটনা মিলিয়ে কিন্তু আমরা রাখি, আপনি দেখেন এপিসোড গুলো শুনে। যাই হোক, মাঝরাতে হঠাৎ তারা দেখতে পেল 10 কেজি ওজনের অনেক বড় বড় মাছ, মাছে ভর্তি বিল। এ দেখে সকলে মাছ ধরা বন্ধ করে দেয়। বড় মাছ কেউ ধরে না। রুস্তম নতুন মাছ ধরা লোক হওয়ায় একটা মাছ ধরে। তারপর সকলে ফেলে দিতে বললে তা ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে। এই মাছ না ধরার কারণ হলো পূর্বপুরুষদের কাছ থেকে সকলে শুনে আসছে বিলের মাঝে মাঝে বদ জিনের উৎপাত হয়। তখন তাদের খপ্পরে পড়ে গেলে তারা জীবনের শান্তি নষ্ট হয়ে যায়। বদ জিনের খপ্পরে সকলে সহজে পড়লেও বুঝতে পারে, এটাতে তারা অভ্যস্ত। 1971 সালে পাকিস্তানিরা মানুষ মেরে এই বিলে ফেলে রাখলো। তারপর থেকে এটা শুরু। কথিত আছে গ্রামের কবিরাজ বদজিন কিভাবে খপ্পর তৈরি করে তা থেকে সকলকে আগে থেকে বলতো। এই কবিরাজের মৃত্যু হয় বদজিনের খপ্পরে পড়ে। এরপর বাড়ি এসে রুস্তমের আচরণ অদ্ভুত হয়ে যায়। সকলের সাথে মারামারি করতে চায় সে। রুস্তমের মা ব্যাপার অনুমান করতে পেরেই পাশের বাড়ির হুজুরকে ডেকে আনে এবং হুজুর কিছু তেলাওয়াত করে ফু দিয়ে তাকে শুতে বলে। রুস্তম ওই রাতে তার স্ত্রীকে বিনা কারণে মারধর করে, এতে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকে কোনো রাতে তার স্ত্রীর সাথে থাকা হয় না, একসাথে মানে তারা থাকলেই তারা অদ্ভুত আচরণ সে শুরু করে। এরপর তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এতে তার সমস্যা আরো বেড়ে যায়। রাতে তাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ তার উপর দৃষ্টি আছে তাই রাতে তাকে, গ্রামের মানুষ বলে তার উপর দৃষ্টি আছে তাই তাকে রাতে খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে তাকে বেঁধে রাখা হয় এবং বাড়িতে কবিরাজ আনা হয়। কবিরাজ বলে এটা জিনের দ্বারা আকৃষ্ট। এই প্রথম তার মধ্যে জিন আছে তা স্পষ্ট হয় এবং তা ছাড়ানো হয়। কিন্তু এই ঘটনা প্রতিদিন পুনরাবৃত্তি ঘটে। প্রতিদিন কবিরাজের বাড়িতে আনতে হয়, কোনো প্রকার মাদুরিতে কাজ হয় না। তার পরিবার তাকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো সমাধান আসেনি। তার জন্য বহু টাকা খরচ করা হচ্ছিল। কোনো রাতে সে তার পরিবার ভালোভাবে ঘুমোতে পারেনি। একদিন ভারতীয় এক হুজুরের সাথে তার পরিবারে দেখা হয়। হুজুর বলে, আমি এর সমাধান দেব, বিনিময়ে টাকা নিতে পারবো না। আমার বাড়ি অনেক দূরে, সেখানে পৌঁছাতে আমার 2000 টাকা লাগবে। তুমি আমাকে এই টাকা নিঃস্বার্থভাবে দান করবে। তখনকার সময় 2000 টাকা অনেক, এবং রুস্তমের জন্য প্রতিদিন টাকা খরচ করতে হয়। এইভাবে বহু কষ্টে টাকা জোগাড় করে হুজুরকে দেওয়া হয়। হুজুর সেই রাতে রুস্তমকে সুস্থ করেন এবং জিনকে বোতলে ভরেন। সেই বোতলটা আমি দেখেছি। বোতলে জিনকে দেখা যায় না, কিন্তু মনে হয় পানির ভেতরে পারদ আছে, এই জাতীয় কিছু। বোতলটা হুজুর সাথে করে নিয়ে যায়। রুস্তম তার 2 মাস সুস্থ ছিল। তারপর এক রাতে সিজারের মতো হয়ে যায়
এবং এই ভূতের মানে ঘটনা শুরু হয়। সকলে এরকম দেখে অবাক হয়ে যায় এবং ঝামেলা শুরু হয়ে যায়। 1 মাস এভাবে চলার পর ভারতীয় হুজুরকে আবার দেখা যায়। তিনি এদের সমস্যা সমাধানের জন্য এসেছেন। তিনি বলেন বোতলটা নদীতে পার হওয়ার সময় নদীতে পড়ে যায়, এই জন্য আবার সমস্যা শুরু হয়েছে। তিনি বলেন একে সুস্থ করা পুরোপুরি ভাবে সম্ভব নয়, কিন্তু তোমরা চাইলে একজনকে আমি জিন ছাড়ানো শিখিয়ে দিতে পারি। তারপর একজনকে শেখানো হয়, তিনি রুস্তমের পিতা। এরপর 2 বছর রহিমের পিতা এভাবে প্রতি রাতে রুস্তমকে জিন মুক্ত করত। তারপর রুস্তমের বাবা বার্ধক্য জনিত কারণে মারা যায়। রুস্তম আবার বড় সমস্যার সম্মুখীন হয়। রুস্তমের পরিবার এই ঘটনাতে ক্লান্ত হয়ে গেছে। রুস্তমের ভাগ পাওয়া জমির 1 বিঘা পরিমাণ রুস্তমের মেয়েকে দিয়ে দেওয়া হয়, বাকিটা তার চিকিৎসার কাজে ব্যয় করা হয়। এরপর রুস্তমের উন্নতি না হওয়ায় সকলে ক্লান্ত হয়ে চেষ্টা ছেড়ে দেয়। এখন রুস্তমের সমস্যা সপ্তাহে 1-2 দিন দেখা যায়। মাঝে মাঝে তাকে গাছের মাথায় চড়ে নাচতে দেখা যায়। এই মধ্যে তার মা মারা যায়, তার খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায়। তার ভাইরা তাকে একটা ভ্যান কিনে দেয় রোজগারের জন্য। অসুস্থ ও সুস্থ উভয় অবস্থায় তাকে ভ্যান চালাতে দেখা যায়। সকলের কাছে সে পরিচিত হয়ে যায় ভূতে ধরা হিসেবে। তার ভ্যানে যাত্রী হয় না, তার খাওয়া বন্ধ হয় না। দোকানদাররা তাকে বিনা টাকায় খাবার দেয়, মাঝে মাঝে অন্য কেউ খাবার দেয়। এলাকায় তাই সে মানে বেশ বিখ্যাত আর কি। তাকে দেখা যায় তাকে রুস্তমের এই ঘটনার জন্য সকলে তার প্রথম দিনের মাছ ধরাকে দায়ী করে। এখন রুস্তমের ভাইয়ের কথায় ঘটনাটি লিখছি। অবাক করা হলো রুস্তমের ভ্যান কখনো হারায়নি। 2009 সালে তাকে চেয়ারম্যান একটা রেডিও কিনে দেয় এবং একটা ব্যাটারি দেয়, কয়েকটা ক্যাসেট দেয়। সেগুলো কখনো হারায়নি। সে মাঝে মাঝে গান ছাড়া অবস্থাতেই ভ্যান চালায়। রুস্তমের এই অস্বাভাবিক আচরণ এবং এই সবকিছুর জন্য পরিবারের সবাই এখনো পর্যন্ত তাকে ওই দিনটির কথার জন্যই বলে যে রুস্তমের এই অবস্থা জুড়ে এই যে জিন দ্বারা সে আক্রান্ত হয়েছে, এটা ওই বিলে মাছ ধরতে যাওয়ার জন্য। তো এই ছিল রুস্তমের ঘটনা। আশা করছি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আমার কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই। আমি না একদম জাস্ট এই ঘটনাটা আমার বেশ ভালোই লেগেছিল। ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সকল লিসেনারদের সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানুরগাতি বাজার SS কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি 2টি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোন একটা স্থানে বিশাল কটেজ ছিল, যেখানে এক মহিলা তার 2 মেয়েকে নিয়ে থাকতো। তার হাজব্যান্ড ও 2 মেয়ের জন্মের 1 মাস আগেই মারা যান, ফলে মহিলার উপর প্রচন্ড মানসিক চাপ আসে। তারপর 2 মেয়ে জন্ম নেয়। একজনের নাম লুজিয়া, আরেকজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বোবা, তারা কথা বলতে পারতো না এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধরনও ছিল ভিন্ন রকমের। খুব অদ্ভুত ধরনের সব খেলা খেলতো, যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে ঝুলতো। তারপর তারা কটেজের ছাদের রেলিং এর ওপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল, বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকতো। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করতো, যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে 6 বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তার 2 বোন লুজিয়া এবং লুফোজা, এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা 2 বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার উপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মেমোরি লস করেন। আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকতো, কেননা তার একটাই খেলার সাথে এবং একটাই বন্ধু ছিল তার বোন। কিন্তু ঘটনা এর পর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল, তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন তাদের সেই 2 বোনকে একসাথে খেলা করতে প্রায় দেখতে পেতেন, এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলতো। 2 বোনকে দেখতে খুব ভয়ানক লাগতো। তাদের পা দুটো থাকতো উপরের দিকে এবং মাথা থাকতো নিচের দিকে এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকতো। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের 2 বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত। এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর 3 বছর পর, মানে লুফোজার 9 বছর যখন হয়, তখন ঘটনাটি আরো অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়া
লুসিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতির জিনিসটির উপরে পড়ে প্রাণ হারায়। এই কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কলেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে তাও কেউ জানে না। এবং এরপর থেকে কটেজে আর কেউ যেতে পারতো না। কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল, কিন্তু কিছু দেখতে পেত না। বিড়ালের আওয়াজ শুনতে পেত, কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না। তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটতো সেটা হলো যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল, তার কাছ থেকে ত্রিশূলটি তারপর থেকে কেঁপে কেঁপে উঠতো। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তারা ফেস করতো। ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কি কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম এম আইফুর রহমান, আমি চট্টগ্রামে থাকি, পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে 10-15 বছর আগে। আমার মামা ছিলেন যার জন্য সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন, তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানান আর কি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৈদ্যর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৌদ্ধ থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায় এবং তিনি নিজেও একজন মগ ছিলেন, তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা ওনার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৈদ্য তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোনো এক বৈদ্যর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা ছাদের উপর থেকে পিতলের একটা থালার উপর বসে তাকে বান মারা হয়েছে। চিকিৎসা করতে মানে সেটা স্পেসিফিক বলে দেয় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর ওই দিন রাতে 2:30 নাগাদ চিকিৎসা শুরু করেন এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন, বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে করতে প্রায় 20 মিনিট পর আমার মামাদের বলেন যে এবার গিয়ে দেখে আসো বীজটিকে। তো ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না? মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে সেখান থেকে চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্র মন্ত্র পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলে যে যাও গিয়ে দেখে আসো ওই চারা গাছকে। ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন এবং 1 ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে, এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে এবং সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে 3-4 ঘন্টার মধ্যে ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে 2 টুকরা করেন, আর তার 1 টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। এরপর আমার মামার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন। সেটা অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন এবং বলেন যে আমি বলবো একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওই মগ বৈদ্য যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার ওপর একটা মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। একসময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন যিনি, তিনি এসে উপস্থিত হন এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য, এবং সেই সাথে তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না। যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন, মানে ওদের মাঝে একটা পিতা পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা। এটা সত্যি একটি ঘটনা ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন, আপনিও অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আমাদের যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। যাই হোক, এই ঘটনাটি আমাদের একজন লিসনারই পাঠিয়েছেন এবং অবভিয়াসলি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়বো। তো লিখছেন যেভাবে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফেনী থেকে শাহাদাত হোসেন। আমি ভালোই, আপনি ভালোই আছেন, কারণ আপনি ভালোর দলে থাকেন সবসময়, তাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি ভালো আছেন কিনা। আমি বাংলায় লেখায় অতটা এক্সপার্ট নই, তবু বাংলায় লিখছি, কারণ আজ 3 দিন ধরে একটু একটু করে
যেটা আপনার সুবিধা হয়। আমি আশা করি এই ঘটনাটা আপনি পড়বেন। যাই হোক, আমার ঘটনাটি শেয়ার করবো যদি স্টুডিওতে এসে বলার ইচ্ছা ছিল খুব, কিন্তু আপনি কষ্ট করে এটা পড়ে শোনাবেন আশা করি। যাই হোক, ঘটনা চলে যায়। ঘটনাটি আমার ফুফাতো ভাই শাকিল শাহরিয়ারের সাথে ঘটা। আমি নামটা ছদ্মনাম, কারণ এতে ওর সামাজিক মর্যাদার সমস্যা হতে পারে, সেই জন্য উল্লেখ করেনি তিনি, এবং সেটাই তিনি জানিয়েছেন। শাকিল শাহরিয়ার ছদ্মনাম নিয়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমার ফুফাতো ভাই খুবই স্মার্ট ছেলে, সবসময় পরিপাটি থাকে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে। এই কথা এই জন্যই বললাম যে এ কারণেই তার সাথে ঘটনাগুলো ঘটে। 2015 সালের দিকে ফুফাতো ভাই এবং তার বন্ধুরা মিলে উপজেলার দাগনভূঞার প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে চায়। উল্লেখ্য, জমিদার বাড়ি বাড়িটি নিয়ে অনেকের মুখে নানান রকমের কথা শোনা যায়। তারা যখন পৌঁছায়, একটু ঘুরে ফিরে এক জায়গায় আমার ফুফাতো ভাই গিটার বাজিয়ে গান শুরু করে, কিন্তু সে গানও ভালো গাইতে জানে। যাই হোক, তারা কিছুক্ষণ গান গেয়ে তারা দেখে একটা জামরুল গাছ। তারপর ওইখান থেকে জামরুল পারলো। তারপরেই নাহিদ নামের একজন ওপর থেকে জামরুল হাতে লুফে নেওয়ার সময় বা ক্যাচ ধরার সময় আমার ফুফাতো ভাই কি যেন ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায়, যা ছিল খুবই অকল্পনীয়। কারণ সে মাথা কিংবা অন্য কিছুতে বাড়ি খায়নি, মোট কথা বেহুশ হতে পারে এমন কোনো আঘাত সে পায়নি। যাই হোক, বন্ধুরা তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে, এবং জ্ঞান ফিরিয়ে সে নাকি বলে যে বিয়ে বাড়িতে সানায় যেরকম শব্দ হয় সেরকম শব্দ সে শুনছে। বন্ধুরা বললো, কই, আমরা তো শুনছি না। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হতে পারতো, কিন্তু আসল ঘটনা ওই দিন রাত থেকে আমার ফুফাতো ভাই নাকি হালকা কিসের যেন শব্দ অনুভব করে, এগুলোকে সে পাত্তা দেয় না এবং সে তার মতো কাজ করতে লাগলো। সে বুঝতে পারলো শব্দটা আসলে নুপুরের। সে চিন্তা করলো নুপুরের শব্দ কোত্থেকে আসবে। তখন রাত 12টার মতো বাজে। সে আবারও তখন ফেসবুকে ঢুকে ফেসবুকে থাকে। কিছুক্ষণ পরে সে আবারও তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে এরকম মনে করে। যাই হোক, ওই দিন রাতে তেমন কিছু হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়। প্রতি রাতে সে নুপুরের শব্দ ফিল করতে পারে। পরবর্তী ঘটনা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে। তার রুমে সে একা থাকতো এবং 12টার পর সকালের দিকে এবং সন্ধ্যায় খুবই মনোমুগ্ধকর সুগন্ধির ঘ্রাণ পেতে থাকে। সে ভাবলো হয়তো কারো পারফিউমের ঘ্রাণ হবে, কিন্তু পরে সে ফিল করলো যে তার পারফিউমের ঘ্রাণ তো এরকম নয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ওই সময় কোন রকমের পারফিউম ব্যবহার করে কিনা। সবাই বললো যে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, একদিন রাতে আমি তার সাথে ছিলাম এবং নুপুরের আওয়াজ শুনেছি, কিন্তু কিংবা কোনো ঘ্রাণ লেগেছে কিনা আমি হতবাক হয়ে ভাবলাম যে আচ্ছা, আমিও ঘ্রাণ পেয়েছি এবং হতবাক হয়ে ভেবেছি ঘ্রাণ আসবে কোথেকে। যাই হোক, এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এসব ব্যাপারকে আমলে নেয়নি, কারণ সে প্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করতো না। ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করে মাসখানেক পরে। তখন সে রুমে একা অনুভব করতো যে কে যেন খুব দ্রুত হেঁটে গেল। এরকম উৎপাত চলতে থাকে, পাশাপাশি আগের গুলো তো আছেই। এরপর একদিন রাতে সে অনুভব করে তার পাশে কেউ শুয়ে আছে, এবং সে ঘুমের মধ্যে অনুভব করলো এবং জেগে দেখে যে পাশে কেউ আছে কিনা, এবং সে সুঘ্রাণটা নাকে পায়। যাই হোক, সকালে সে লক্ষ্য করে তার বিছানায় ঘ্রাণটা আছে। সে এবার একটু ভয় পেতে শুরু করে, কিন্তু সে তখনও কাউকে কোনো কিছুই বলেনি। সে একা থাকতো এবং একা থাকতে হতো তাকে ছাদে কিংবা পুকুর পাড়ে বা অন্য কোনো জায়গায় সে ফিল করতো তার আশেপাশে কেউ আছে। সবচেয়ে বড় কথা, সে যখন গান গাইতো তার সে অনুভব করতো একটু ঠান্ডা বাতাস যেন তার গায়ে লাগছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে 1 মাস পর। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পোশাক নেই তার গায়ে। সে তখন মনে করলো রাত্রে তার কোনো, সে নিজের অজান্তে হয়তো কিছু একটা এটা হয়েছে, তার সাথে ভুল হয়েছে কোনো একটা। যাই হোক, এবার সে পুরোই ভয় পেয়ে যায় এবং সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাও খুব ভয় পেয়ে যায় এবং বিভিন্ন হুজুর তাবিজ করা শুরু করে। যখনই তা শুরু করে, নুপুরের শব্দ ও সুগন্ধির উৎপাত বেড়ে যায়। এরপর থেকে উপস্থিত সকলেই শুনতে পায়, এবং এমনকি আমারও সৌভাগ্য হয়েছিল সেটা শোনার। অনেক হুজুর দেখানো হলো তাকে, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে কালো জাদু বিশারদ এবং মগ না কি যেন তাকে দেখায়, এবং সেই দেখেই বলে যে মেয়ে জিনের কুনজর পড়েছে তোমার উপরে, কিন্তু এত টাকা লাগবে। তাকে কঠিন একটা কাজ করতে হবে। সে বললো কাজটি করার সময় তুলারাশি কাউকে লাগবে, এবং অনেক খোঁজাখুঁজি করে একজনকে পাওয়া গেল, এবং ওঝা বললেন যে আগামী শুক্রবার তিনি আসবেন। তারা রাজি হয় এবং শুক্রবার রাতে মগটি আসে। প্রথমে ঘর বন্ধ করা হয়, এবং যখনই ঘর বন্ধ করতে শুরু করলো তারা, মনে হলো ঘরের বাইরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ঘর থেকে দূরে পুকুরের পানি অনেক শব্দে দুলতে থাকে, এবং শেষে ওঝাটি ফুফাতো ভাইকে একটা কঠিন কাজ করার জন্য বলে, এবং সে বলল যে একটু অগোচর থাকে কিছুদিন, এবং যেন সুগন্ধি ব্যবহার না করে, এবং তাবিজ যেন সবসময় সঙ্গে রাখে। আরো বলে যে 14 দিন যেন সে একা না থাকে, এবং কোনো বড় গাছের নিচে এবং কোনো পুকুরে, বিশেষ করে কোনায় বা ছাদে কিংবা অন্য কোনো জায়গায় যেন একা না যায়। রাতে কোনো দোয়া দুরুদ পড়ে যেন শোয়। এইসব কাজ করার পরে আর কোনোদিন এরকম সমস্যা হয়নি, এবং আগামীতে হবে কিনা আমাদের জানা নেই। ওঝা বলেছিলেন যে তার গান শুনে নাকি ওই জিনটি, অর্থাৎ পরিটি আসর ছেড়ে পালিয়ে আসে। আবার সে সুগন্ধি ব্যবহার করায় ও পরিপাটি থাকায় নাকি পরিটি তাকে বেশ পছন্দ হয়, এই জন্য এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করি। কেমন লেগেছে বলবেন, এবং কেমন আমি গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে নিজের সাথে ঘটেছে, এবং আরো কিছু এরকম ভয়ঙ্কর ঘটনা আমি শেয়ার করবো। আপনার সুবিধা হবে ভেবে আমি ঘটনাটি, আচ্ছা যে পিডিএফ পাঠিয়েছেন সেটা তিনি তারপরে লাস্টে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য।